আমি যদিও একজন নেতা ছোটোখাটো, আমি পাবনা জেলা জাসাসের আহ্বায়ক। ফটোগ্রাফির ফও জানেন না? আমি ফটোগ্রাফির দুইটা বই আছে, আমি এটা কখনো কাউকে বলছি। কোকো ভাই খেলাধুলার প্রতি তার বেশ আগ্রহ ছিল, ক্রিকেটের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা ছিল। কারণ ওরা জানতো যে তারেক রহমান থাকলে এই অনাচারগুলো বাংলাদেশে করতে পারবে না। মন্ত্রীর ফটোগ্রাফার হিসাবে আপনি নিয়োগ পাওয়ার পরে আপনি নাকি কোটি কোটি টাকা ইনকাম করতেন। সমালোচনা করাটা খুব সহজ কাজ করা থেকে। তো এদের তো বেকার, এদের তো কোনো মানে এরা কারো কোনো জীবনে অর্জন নাই। এখন রাজপথের উত্তাল রাজপথের ছবি তোলা, সেটার মজাটাই আলাদা ছিল। আমি আবার কোকো ভাইয়ের জন্য মন খুলে দোয়া করতে চাই। আসলে কোকো ভাইয়ের অবদানের কারণেই আজকে আমার এই জায়গায় আসা। সবাইকে স্বাগত দ্য প্যাট্রিয়ট লেন্সের আজকের এপিসোডে। আজ আমাদের স্টুডিওতে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ। পরাগ ভাই, স্বাগত আপনাকে প্যাট্রিয়ট লেন্সের ২৭তম পর্বে। আপনাদেরকেও স্বাগত এই প্যাট্রিয়ট লেন্সের এই অনুষ্ঠানে সবাইকে। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে খুব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া চীনে গেলেন। সেখানে তার ফটোগ্রাফার হিসাবে আপনারাও সফরে অংশগ্রহণ করেন এবং আপনাদের তোলা ছবি নিয়ে অনেক সমালোচনা আলোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এটা আমার এবং আমাদের মতো যারা সংবাদকে ফলো করে তারা কেউ কেউ বলে থাকেন যে সরকারের একটা বড় সফলতাকে ধামাচাপা দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছা করে সমালোচনা উৎপাদন করেছে, যে সমস্ত নজর যেন ফটোগ্রাফির দিকে চলে যায় এবং তাতে করে বলির পাঠা হয়েছেন আপনি। বিষয়টা কি আপনি এভাবে দেখেন? এটা দেখার একটা বড় সুযোগ অবশ্যই আছে, কারণ অতীতে আমরা দেখেছি যে এই কালচারটা বাংলাদেশে ছিল। একটা ঘটনাটাকে আড়াল করার জন্য আরেকটা ঘটনা সামনে আনে, গুরুত্বপূর্ণ একটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা অন্য আরেকটা ঘটনাকে সামনে নিয়ে এসে, এটা বলা যেতে পারে। এবং সাথে হচ্ছে যে আমাদেরকে নিয়ে যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনা যারা যারা এই আলোচনা সমালোচনা ফেসবুকে করেছে বা সোশ্যাল মিডিয়াতে করেছে, এবং আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা আসলে ফটোগ্রাফি সম্পর্কেই জানে না, তারা ফটোগ্রাফির বাস্তবতা সম্পর্কে বুঝে না। সো আমাদেরকে যদি ২০টা ফটোগ্রাফারের এগেনস্টে একটা, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি ২জন ফটোগ্রাফারও ছিল না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে হচ্ছে আমি তার অ্যাসাইনমেন্ট করতে গিয়েছিলাম। ওখানে আমাদের আরেকটা সিনিয়র ফটোগ্রাফার ছিল খালেদ, ওর নামও খালেদ, আমার নামও খালেদ। খালেদ শুধু ও একজন ফটোগ্রাফার ছিল। সো ওখানে ওদের ২০টা ফটোগ্রাফার ছিল এবং ২০টা ফটোগ্রাফার তারা ওই ভেন্যুতে অসংখ্যবার ছবি তুলছে। তারা জানে ওই রাষ্ট্রীয় যে আচার আচরণ যেইগুলা করে তারা সব জানতো, তারা আগের থেকে পজিশন নেওয়া। আর আমাদের ফটোগ্রাফার যে গিয়েছিল, যেটা ওর ছবিটা নিয়েই হচ্ছে আসলে আলোচনাটা হয়েছে, সে তো আসলে মুভমেন্ট করতে পারে নাই। তাকে এই জায়গায় দাঁড়ায়, সে এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও। সো ওই জায়গায় ওই বাস্তবতা, এর থেকে ভালো ছবি বের করা আমার কাছে মনে হয় এর থেকে খুব কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয়েছে, আমাদের নজরে এসেছে যে আপনি ফটোগ্রাফির ফও জানেন না। মানে তাহলে আপনি আসলে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পাইলেন কেমনে? আপনি কি জাদুটোনা করছিলেন? ওরা যারা বলছে যে ফটোগ্রাফির ফ জানেন, তারা ঠিকই বলছে, কারণ ফটোগ্রাফি একটা বিশাল বড় মাধ্যম। সো সেই বিশাল বড় মাধ্যমে আমি ফ জানাটাও তো আসলে অনেক কষ্টকর। তবে আমি এটা বলতে পারি যে গত ৩০ বছর ধরে আমি ফটোগ্রাফি করি। আমি বাংলাদেশে বড় বড় নামকরা ফটোগ্রাফারদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে, তাদের সাথে দেখছি ফটোগ্রাফি। তো সেই আলোকে হয়তো আমি ফটোগ্রাফি মানে ওই অভিজ্ঞতার থেকে আমি ফটোগ্রাফির চেষ্টা করি। তো আর কি যেন প্রশ্নটা ছিল, যে আপনি কি জাদুটোনা করে ফটোগ্রাফার হয়েছেন কিনা? না, এরকম এরা দুষ্টু লোকের কথা। এটা হচ্ছে জাদুটনার কোনো সুযোগ এখানে নাই। তো আমি দলের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছি। তো আমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তারও অনেক
তার সাথেও কাজ করছি প্রায় দীর্ঘদিন। তার উপরে আমার একটা পাবলিকেশন আছে। আমি 2005 সালে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওনার ইউনিয়ন প্রতিনিধি সহ একটা ডকুমেন্টেশন করেছি। সো সব কিছুর অভিজ্ঞতার জন্য আর দলের সাথে যেহেতু অনেক বছর ধরে কাজ করি, এই সব বিবেচনায় হয়তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সাথে তার ছবি তোলার দায়িত্বটা আমাকে দিয়েছে। আপনার কি মনে হয় না যে শুধুমাত্র একজন ভালো ফটোগ্রাফারই যে মাননীয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসাবে অ্যাসাইনড হবেন, তার থেকে আরো বেশি কিছু যোগ্যতা তার ভিতরে থাকা লাগে? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই তার বিশ্বস্ততা, তারপরে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা ছবি তোলার সময় অনেক আলোচনা হয়। সো সেই আলোচনাগুলা যেন সামনে প্রকাশ্যে না আসে। তারপরে সেখানে ট্রাস্ট ইস্যু একটা বড় ব্যাপার। রাইট, ট্রাস্ট ইস্যু, তারপরে তার নিরাপত্তার বিষয়, তারপরে বিশ্বস্ততা তো অনেক জরুরি। সব অনেক কিছু বিবেচনা করে এই জায়গায় যোগ্যতাটা পাওয়া যায় বলে আমি মনে করি। নিয়োগটা পাওয়া যায়। রাইট। সম্প্রতি আপনি তো যে বুলিং এর শিকার হলেন সোশ্যাল মিডিয়াতে, আপনি অনেক কথা শুনলেন, নতুন করে ফটোগ্রাফিও শিখলেন। মানে বুলিং এর আগের পরাগ ভাই আর বুলিং এর পরের পরাগ ভাইয়ের ভিতরে তফাৎ? এটা কি কোনো বলবেন? তফাৎই নাই। আমি বুলিংটা করে আমি এনজয় করছি। আপনি বুলিংটা এনজয় হ্যাঁ, করছেন? আমি খুবই এনজয় করছি। আমি ছিলাম আমার প্রথম রাষ্ট্রীয় সফর। আমার ওখানে আমি একটা খুবই মুডে ছিলাম। পরে এইটা ফেসবুকে মাঝে মাঝে ঢুকতাম, এ বলতো। আর আমার আত্মীয়-স্বজন একটা জিনিস লাভ হইছে, এর মধ্যে অনেকগুলা লাভ হইছে। আমার আত্মীয়-স্বজন খোঁজ নিছে, আমার শুভাকাঙ্ক্ষীরা খোঁজ নিয়েছে। বাংলাদেশের কমপক্ষে 10 জন বিখ্যাত ফটোগ্রাফার আমাকে আমি আমার সাথে যোগাযোগ করছে বা আমি যোগাযোগ করছি, তাদের সাথে কথা হইছে। সো সব কিছু মিলেই আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং আমি এখান থেকে অনেক কিছু ইনফ্যাক্ট শিখেওছি। ওকে। আমি সো অনেক কিছু বুলিংটা শিখছি। আপনার সাথে হয়ে আপনার জন্য হ্যাঁ, ভালোই হয়েছে। আমার ভালো হয়েছে। আমি এনজয় করছি এবং অনেক কিছু শিখছি। চমৎকার। লোকে বলে যে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসাবে আপনি নিয়োগ পাওয়ার পরে আপনি নাকি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। যারা বলছে তারা কোটি কোটি টাকা কত টাকা এটা তারা জানে না। কারণ বেশিরভাগ মানুষই যাদের দেখছি তাদের দাগ খতিয়ানই নাই। আমি তো দেখছি এদের জীবনে কোনো অর্জন নাই, কিছু জানে না। তো ওদের কাছে তো কোটি টাকা অনেক টাকা। মানে ওদের কাছে কোটি টাকা মানে যে কামাই করে না, হ্যাঁ, যে বেকার, তার কাছে কিন্তু টাকার কোনো দাম থাকে না। যে টাকা রোজগার করে সে কিন্তু জানে টাকার দামটা কত। এগুলা তো ধরেন বাংলাদেশে তো হচ্ছে মানে এই সমালোচনা করাটা খুব সহজ কাজ করা থেকে। তো এদের তো বেকার, এদের তো কোনো মানে এর কারো কোনো জীবনে অর্জন নাই। আপনি আমাকে একটা বার করে দেখান তো আমাকে নিয়ে যারা আজে বাজে কথা লিখছে বা সমালোচনা করছে তাদের জীবনের একটা প্রতিফলন আপনি দেখান। আমি জানি আপনি পারবেন না। True, true. পারবেন না। তো মানে তাদের কাছে এটা তো কোটি কোটি টাকা তো মানে 2 টাকা। কিন্তু আমাদের কাছে তো কোটি কোটি টাকা অনেক টাকা। আমরা তো এটা তো মানে কোনোদিন ভাবতেই পারি না। কোটি লক্ষ টাকাই তো দেখি নাই কামাই করা। সেটাই। এটা মানে হয়। এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি হয়ে গেছে যে কোথাও কাউকে দুইটা কটু কথা শোনানোর চান্স পাইলাম, আমি ওই পার্টিকুলার সেক্টরটা সম্পর্কে, ওই মানুষটা সম্পর্কে জানি কি না জানি, একটুখানি ফেসবুকে লিখে দিলাম দুইটা বাজে কথা, ও না জানি আমি জিতে গেলাম। আর বটটট যা আছে তা তো আছেই। হ্যাঁ, এইটা তো বট এবং এই আগে এই যে বিগত সরকারের এই লোকজন তো এটা করছে। কিছু আমাদের দলের লোকজনও যারা হচ্ছে আসলে বুঝতে পারে নাই বা না বুঝে এরকম করছে। পরে অবশ্য যারা আস্তে আস্তে যারা জানছে তখন তারা এইটা থেকে বিরত থাকছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সময় আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে মিডিয়া টিম, তাদের বেশ কিছু ছবি, বেশ কিছু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আপনি যদি কম্পেয়ার করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার মিডিয়া টিম ভার্সেস প্রধানমন্ত্রী অফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মিডিয়া টিম, তাদের ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, তাদের পারফরমেন্স, দুইটার ভিতরে তুলনামূলক আউটপুট মালয়েশিয়ার টিমের অনেক বেশি প্রফেশনাল বলে কি আপনার মনে হয় না? আমাদের আসলে কিসের এমন ঘাটতি আছে যে আমরা এত আউটপুট দিতে পারছি না? আসলে মালয়েশিয়া তো বাংলাদেশের থেকে আরো অনেক উন্নত, এটা তো আমাদেরকে মানতে হবে এবং একটু না বেশ উন্নত। সো তাদের কাজ আমাদের থেকে ভালো হবে এটা তো স্বাভাবিক। তাদের ইনভেস্টমেন্ট, তাদের ওই খাতে পয়সা খরচ করার যে অ্যাবিলিটি সেটা তো বুঝতে হবে। তো তাদের ওই ইভেন্টে আমি এর আগেও বলেছি প্রায় 20 জন ফটোগ্রাফার হচ্ছে তাদের অ্যাসাইন ছিল এবং তারা পুরো টিমটাই তারা হলো পুরো টিম ওয়ার্ক করেছে। আমাদের মাত্র একজন ফটোগ্রাফার।
এবং আরেকটা ব্যাপার হলো তারা তো হোস্ট ছিল। তারা তো হোস্ট ছিল, তারা তো জানে যে কোত্থেকে আসবে কি, তারা ড্রোন চালাইছে, আচ্ছা। তো তারা হচ্ছে তাদের ফুটেজ তারা সব আধুনিক প্রযুক্তি নিয়ে তারা হচ্ছে কাজ করছে, এবং তারাও বুঝতে হবে তাদের সরকারও অনেক পুরানা, তো তাদের কাজ করার অভিজ্ঞতাটাও, আমরা তো মাত্র 4 মাস ধরে আসছি, আমাদের তো বুঝতেও তো আমাদের টাইম লাগবে, আমরা 17 বছর ধরে রাজনীতিতে মাঠে ছিলাম, তো সেই জায়গা থেকে এসে আবার নতুন করে আমাদেরকে আবার কাজ করা, এটা তো আমাদেরকে সময় দিতে হবে। প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসাবে নিয়োগ পাওয়ার পরে এটা আপনার জন্যও প্রথম বিদেশ সফর। আপনি নাকি প্রধানমন্ত্রীর ছবি তোলার থেকে এটা ইস্টাবলিশড করতেই অনেক বেশি ব্যস্ত ছিলেন যে আপনি প্রধানমন্ত্রীর কত কাছে আছেন, না আসলে দেখেন, আপনি আসলে কত পাওয়ারফুল। প্রধানমন্ত্রীকে তো আমি নতুন দেখি নাই, আমি তো প্রধানমন্ত্রীর সাথে প্রায় 25 বছর ধরে, প্রধানমন্ত্রী আমার পাবনাতে আমার প্রোগ্রামে গিয়েছে, আমি তার বই বানিয়েছি, এর আগেও থাকছি, সো এখানে প্রধানমন্ত্রীর সাথে মানে তার কাছাকাছি যাওয়া বা এইগুলা দেখানোর কোনো সুযোগ নাই। আপনি হয়তো আমার ফেসবুকে, যদি আপনি ফেসবুক নিয়ে যেহেতু কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি বুঝতে পারেন এরকম কোনো সুযোগ নাই। আর এটাও তো সত্যি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি ওঠাটা তো একটা 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 আত্মতৃপ্তি, একটা ভালো লাগা থেকে আসে, দেখানোর আসলে কোনো কিছু নেই। সবাই তো জানে আমি প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার, তো এখানে দেখানোর কি আছে, কিন্তু মনের একটা যে আনন্দ যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, তার পাশে একটা ছবি রাখা স্মৃতি হিসাবে, সো এটা আপনারা যেরকম পছন্দ করেন আমিও সেটা করি, ওইভাবে চিন্তা করা, আর আর এর বাইরে কোনো কিছু নাই। যারা আপনার সমালোচনা করছে তারা আপনার কাজ সম্পর্কে কতটুকু জানে বলে আপনি মনে করেন? কিছুই জানে না, তারা জানেই না যে আমার জার্নিটা কি। তাদেরকে জানাইতে চান? আমার প্রয়োজন নেই। ছোট করে একটু বলেন, আমিও একটু জেনে নিই। তাদের কি জানাবো, তারা তো জানেই না, তারা তো ফটো F40 এটা নিয়ে আলোচনা করছে, আমার একটা সুন্দর কম্পোজিশন ছবি নিয়ে এটা করছে, প্রত্যেকটা ছবি ধরে নিয়েছে, আমারে বানাই দিছে, আমার সম্পর্কে যা যা বলছে এটা আমার সাথে কোনোটাই মিল নাই, ওরা আমার সম্পর্কে যা যা বলছে পুরো 100% মিথ্যা, কোনোটাই সত্যি বলে নাই, কোনোটাই সত্যি। যদি একটা সত্যি বলতো তাহলে বলতাম যে হ্যাঁ এটা সত্যি বলছে, কোনোটাই, ওরা জানেও না, ওরা চিনেও না। আর আমারে বানাই দিচ্ছে আমি সিনিয়র ফটোগ্রাফার, আমি তো একটা লাগায় লেখছি, তো একজন লেখছে যে সিনিয়র ফটোগ্রাফার, আর কি যেন একটা লেখছে, তো আমি বলছি যে ভাই আমার নামটা বানানো, আমার নামটাও লেখছে তুরাগ, সো তুরাগ, আর হচ্ছে লেখছে হলো হচ্ছে সিনিয়র ফটোগ্রাফার। যে আপনাকে সমালোচনা করছে সে আপনার নামটা জানে না, নামও জানে না এবং আমার পদবি জানে না, তাই আমি বলছি যে আমি আবার দুষ্টামি করে লিখছি যে আমার পদবিটা এবং আমার নামটা একটু ঠিক করেন, আমি মাইন্ড করতেছি, মানে এটা মানে এরকম যে আমার নামও জানে না, আমার পদবি জানে না, আমি সিনিয়র ফটোগ্রাফার, আমি কি সিনিয়র ফটোগ্রাফার, আমি তো ফটোগ্রাফার। তো যে আমার সম্পর্কে জানেই না সে আমাকে নিয়ে সমালোচনা করতেছে, আমি কি সিনিয়র ফটোগ্রাফার বলেন? সেটাই। হ্যাঁ, ওকে, এই যে সমালোচনার ঝড় আপনি মোকাবেলা করলেন, আপনার কি মনে হয় যে এই সমালোচনার ঝড়ে আপনার অতীত যে কর্মকাণ্ড সেগুলো ম্লান হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? না, আরো বাড়ছে, কারণ এইটা করার পরে আমার যারা ভালোবাসে, যারা আমাকে চিনে, সো আমাকে আমার কর্মকাণ্ডগুলো নিয়ে হচ্ছে জানছে, আমার অর্জন অনেক কিছু। আমি ফটোগ্রাফির 2টা বই আছে, আমি এটা কখনো কাউকে বলছি, এবং একটা বই হচ্ছে ছবির গল্প, ছবি দিয়ে গল্প বানিয়েছি, এটা বাংলাদেশে আমার মনে হয় না এরকম কেউ এই প্যাটার্নের কেউ বই করছে। আমি একটু আপনার এই পথ চলার গল্পটা আপনার কাছ থেকে জানতে চাই। কি জানতে চাই? যে এই আপনার ফটোগ্রাফির পথ চলা, আপনার অ্যাচিভমেন্ট, ফটোগ্রাফির পথ সংগঠনের সাথে যে কাজগুলোতে ফটোগ্রাফি আপনি করেছেন। শুরু করেছি 92-তে, যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই তখন আমি একটা ক্যামেরা কিনছি, তখন আমি তারপরে বিপিএস থেকে হলো বেক্সার, আমাদের ফটোগ্রাফি জনক আমরা বলি, তো তার কাছ থেকে প্রথম নিজ ক্যামেরার ব্যবহার এটা শিখেছি। তারপরে বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট থেকে আমি বেসিক ফটোগ্রাফি কোর্স করেছি। তারপরে আমি 97-এ আমি একটা ফটোগ্রাফিক এক্সিবিশন করেছি, আমার উদ্যোগে পাবনাতে প্রায় 10-এর অধিক ফটোগ্রাফিক এক্সিবিশন হয়েছে, আমি নিজে 2-3টা এক্সিবিশন করেছি, গ্রুপ এক্সিবিশন করছি। আমি বাংলাদেশে প্রায় জেলাতেই বাংলাদেশের বড় বড় ফটোগ্রাফারদের সাথে তাদের সাথে ছবি তুলতে গিয়েছি। আমি পাবনা ফটোগ্রাফিক সোসাইটির হলো
আমরা বলি পাবনা ফটোগ্রাফিক ফোরামের আমি প্রতিষ্ঠাতা সভাপতি। তো আমরা 2 বছর এটা অ্যাক্টিভ ছিল। ওইটা বাংলাদেশে সবাই তখন ওই ফটোগ্রাফিক ফোরামকে চিনতো। আমরা এই ফটোগ্রাফিক ফোরাম থেকে অনেকগুলো ওয়ার্কশপ করেছি বাংলাদেশের নামকরা ফটোগ্রাফারদের সাথে। সো আমি বেগম খালেদা তারেক রহমানের 2003-4-5 সালে যখন ইউনিয়ন প্রতিনিধি সভায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৃণমূলের যে ট্যুর ছিল সেইখানে কাজ করেছি। আমি দৈনিক দিনকালে স্টাফ ফটোগ্রাফার, আমি ইত্তেফাকের মতো জায়গায় কাজ করেছি। ছোট ছোট ফটোগ্রাফিক পাবলিকেশনস এটা অগন্তি করেছি। তারপরে বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছি প্রায় 8-9 সাল থেকে প্রায় 14-15 সাল আমি যখন ঢাকায় ছিলাম তখন ছিলাম। ওই কাজগুলো নিয়ে আমার একটা দেশনেত্রী 256 পেজের একটা বই আছে। আমি আর একটা খালেদা জিয়ার উপরে একটা বই প্রায় কমপ্লিট। আমি সামনে নভেম্বরে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে 1 বছরের কর্মকাণ্ড নিয়ে আমি একটা এক্সিবিশন করতে চাই। এরকম আমার অনেক কর্মকাণ্ডগুলো আছে। খুবই চমৎকার। বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল তখনও আপনি ফটোগ্রাফি করতেন। বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, এখন আপনি প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার। মানে আমি একটু জানতে চাই, সেটা হলো যে ক্ষমতার বাইরে যখন বিএনপি ছিল তখন তাদের ছবি তোলা, ফটোগ্রাফি করা ওটা সহজ, নাকি এখন ক্ষমতায় বসার পরে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হয়ে মানে মানসিক চাপ এটা কোনো কোথায় চাপই নাই, ফিল কোনো করেন? চাপই নাই। তখন একটা পরিবেশ ছিল, এখন আর একটা পরিবেশ। তুমি যে ফটোগ্রাফি তখনই ছবি তুলে তখনই মজা ছিল, এখন তো সব সাজানো, আর তখন তো সাজানো ছিল না, ফ্রিডম ছিল। এখন তো অনেক অনেক রকম হিসাব, প্রোটোকলে অনেক হিসাব করে তুলতে হবে, তখন তো ছিল না। তখন উত্তাল রাজপথের ছবি তোলা, সেটার মজাটাই আলাদা ছিল। সো ওইটাই আমি বেশি এনজয় করি। তাই না? খুবই চমৎকার। ক্যারিয়ারের শুরুতে আপনি কি কখনো ভাবছিলেন যে আপনি প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার? হ্যাঁ, আমি জানতাম আমি ফটোগ্রাফার হব, আমি মাননীয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হব। এই কনফিডেন্স ছিল আপনার? হ্যাঁ, ছিল। কারণ আমি মন দিয়ে কাজ করছি, যেটা কাজ করছি মন দিয়ে করছি, এবং আমি জানতাম যে আমি হব, কিন্তু এত সহজ করে হব এটা ভাবি নাই। প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হওয়ার পরে আপনার ব্যক্তি জীবনে পরাগ ভাইয়ের শান্তি, সুখ, আরাম এগুলো বাড়ছে নাকি কমছে? কেন? আমি 11টার সময় ঘুমতে উঠতাম, আমার মন যেটা চাইতো সেটা করতে পারতাম, এখন সেটা করতে পারি না। কারণ আমার নামের সাথে একটা রাষ্ট্রের, একটা সরকারের জড়িত। আগে আমি যদি কোনো কিছু করতাম বা একটা ভুল করতাম, তখন বলতো যে পরাগ করছে। এখন যদি করি সেটার সাথে ট্যাগ লাগাবে। সো আমাকে তো অনেক হিসাবপত্র করেই এখন চলতে হয়, যেটা আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি স্বাধীনভাবেই চলাফেরা করি। এখন ধরেন এরকমই যে এখন একটা কিছু করার আগে চিন্তা করতাম, আগে কিন্তু চিন্তা করতাম না, যেটা মন চাইতো সেটা করতাম। ফ্রি বার্ড। হ্যাঁ, এখন আমি একটা বন্দি। আমাকে সকাল 8টা-9টার সময় ঘুম থেকে উঠতে হয়, তারপর অফিসে যেতে হয়, সারাদিন খেয়াল রাখতে হয়, আবার আমাকে খেয়াল রাখতে হয় আমার যেন কোনো ভুল না হয়। তো এইগুলো অনেক কিছু মিলেই আগের জীবনটাই ভালো ছিল। আমাদের প্রধানমন্ত্রী তো বলছে যে চেয়ারটা তো একটা আগুন, এটা কিন্তু ঠিক বলছে। আমার কাছেও আগুন মনে হয়, আমি কিন্তু এটা এনজয় করি না। এটা যেহেতু দায়িত্বের ব্যাপার, তো এটা আমার কাছে কঠিনই মনে হয়। সেটাই। সো কিছু করার নাই, দায়িত্ব যখন কাঁধের উপরে এসে পড়েছে। আমার খুব ভালো লাগে একটা জিনিস, যে আমি দেশের জন্য কাজ করতেছি, আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করতেছে, তার সাথে কাজ করা এটা অনেক আনন্দের। এই জায়গায় আমি খুব প্রাউড ফিল করি যে না, আমি তো দেশের জন্য কাজ করতেছি, এরকম একটা নেতার সাথে কাজ করতেছি, তখন বুক ভরে যায়। সেটাই, আপনি যে আপনার প্রতিটা ক্লিক, এখনকার প্রতিটা ক্লিক, এটা হলো ইতিহাসের অংশ। রাইট। সো আপনি সেটার পার্ট, আপনার অবশ্যই গর্ববোধ করা। হ্যাঁ, এবং একজন দেশপ্রেমিক নেতার সাথে কাজ করতে, যে দেশকে অসম্ভব ভালোবাসে, দেশের জন্য কাজ করতে, তার সাথে কাজ করতে পারাটা খুব আনন্দের। আমি হাসিনার সাথে হলে হয়তো আমার কাছে মনে হইতো না যে আমি এত আনন্দ পাইতাম। আমার এটা একেবারে আমার জানতে চাওয়ার ব্যাপার, সেটা হলো আপনি লেন্সে প্রধানমন্ত্রীকে দেখছেন, হ্যাঁ, থ্রু লেন্স, আর আপনি লেন্স সরিয়ে একজন মানুষকে দেখছেন, উনি প্রধানমন্ত্রী। এই যে
লেন্সের মাধ্যমে যে প্রধানমন্ত্রীকে দেখছেন আর চোখের সামনে যে প্রধানমন্ত্রীকে দেখছেন, এই দুজনের ভিতরে তফাৎ কোন? কোনো তফাৎই নাই। সে একজন সাধারণ মানুষ, সে সাধারণভাবে সবকিছু চিন্তা করে। নাথিং আর্টিফিশিয়াল। না, তাকে মনে হয় না সে প্রধানমন্ত্রী। তাকে আমার কাছে মনে হয় যে সে একজন সাধারণ আমাদের মতোই মানুষ। সে সাধারণভাবেই চলাফেরা করতে পছন্দ করে। তার মধ্যে আমি ওই রকম কোনো কিছু দেখছি না, খাওয়া দাওয়া, চাল চলন, কথাবার্তায়। কিন্তু আমরা যারা আশেপাশে যারা আছি রাষ্ট্রের অন্য তাকে তারাই আসলে হচ্ছে তাকে স্বাভাবিক হতে দিচ্ছি না। কিন্তু সে সব কিছুই স্বাভাবিকভাবেই চিন্তা করে। এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। সেটাই, কথাবার্তাও সবকিছু সবসময় সে চায় মানুষের সাথে মিশতে। সে আমি আপনি যেরকম করে হচ্ছে চলাফেরা করি, সে ওইভাবেই চলাফেরা করতে চায় আমার ধারণা। কিন্তু আসলে তো একটা তো রাষ্ট্রের একটা নিয়ম, তারপরে একটা প্রোটোকল, নিরাপত্তার কারণে সে থাকে। তারপরেও সে নিরাপত্তা ভেদ করেই সে সাধারণ মানুষের কাছে ছুটে চলে যায়। আমার কিন্তু মাঝে মাঝে ছবি তুলতে বেগ পাতে হয়, তা আমি জানি স্যার এদিক দিয়ে যাবে, ফাট করে আরেক দিকে চলে যায়। সাধারণ মানুষের সাথে, সে সাধারণ মানুষের সাথে মিশতেও সে খুবই পছন্দ করে। আমি আমার লেন্স দিয়ে দেখেছি। খুবই চমৎকার অভিজ্ঞতা, খুবই চমৎকার অভিজ্ঞতা। আমরা যতটুকু আপনার সম্পর্কে জানতে পেরেছি সেটা হলো আপনার ক্যারিয়ারের একদম শুরুর দিকে আরাফাত রহমান কোকোর সাথে আপনার পরিচয় ছিল, সম্পর্ক ছিল। আমাকে একটু ওই সময়ের গল্পটা বলুন। আসলে আমার এই জায়গায় আসাটা আসলে কোকো ভাই, আমাদের প্রিয় কোকো ভাই, মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি এখানে আসা। আমি বনানীতে থাকতাম, ওল্ড রিচেসে। তো কোকো ভাই বনানী ওল্ড রিচ ক্লাবের হচ্ছে ক্রিকেট টিমের হচ্ছে উনি ওই ক্লাবটা চালাইতো। আমি ওই ক্লাবের অফিসিয়াল ফটোগ্রাফার ছিলাম। তো ওইখান থেকেই আসলে কোকো ভাইয়ের সাথে পরিচয়। আমরা একসাথে খেলতাম, একসাথে নামাজ পড়তাম, তারপরে একই সাথে আড্ডা দিতাম। কোকো ভাইরা আমাদের সিনিয়র ছিল, সো আমরা পাশে আড্ডা দিতাম, কোকো ভাইরা পাশে আড্ডা দিত। এখানে একটা ক্যান্টিন ছিল, ওখানে কোকো ভাই আড্ডা দিত, নিয়মিত আসতো। কোকো ভাই খেলাধুলার প্রতি তার বেশ আগ্রহ ছিল, ক্রিকেটের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা ছিল। তো আমি ওই ক্লাবের ফটোগ্রাফার ছিলাম। পরে একবার আমার একটা মজা আছে, ওল্ড রিচেস ক্লাব হচ্ছে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন উঠছে, তখন আমাদের পুরা টিমের সবাইকে ইন্ডিয়া ট্যুরে পাঠালো। তখন আমার পাসপোর্ট ছিল না। তা আমি তো বলছি কোকো ভাই আমার তো পাসপোর্ট নাই। তো কোকো ভাই তখন 2 দিন না 3 দিনের মধ্যে আমার পাসপোর্ট করে দিয়ে আমাকে, আমার ফার্স্ট বিদেশ ট্যুর ইন্ডিয়াতে, কোকো ভাই আমাকে পাসপোর্টটা করে দিল। তখন আমি হচ্ছে গেলাম। তারপরে ওইভাবেই কোকো ভাইয়ের সাথে পরিচয়। এরপরে আমি তখন ইত্তেফাকে কাজ করি। তো ওইখান থেকে তখন তো 2003-4 সালে তখন আমাদের প্রধানমন্ত্রীর নামে এই যে অপপ্রচার, এই পাশের দেশ এবং বিদেশি কিছু শক্তি এবং আমাদের আওয়ামী লীগ, এরা 3 জন মিলে এই যে 111 যে তৈরি করলো, সেটার প্রেক্ষাপট তৈরি করার জন্য। সো তারা এই যে পরে যে এই যে 17 বছর যে এই দেশের মধ্যে যে অনাচার করলো, এই অনাচার, এই চুরি চামারি করার যে জন্য তো বাধা ছিল তো জিয়া পরিবার এবং তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সো তারেক রহমান, ওরা জানতো যে তারেক রহমান থাকলে এই অনাচারগুলো বাংলাদেশে করতে পারবে না। সো সেজন্য তাকে সরায় দেওয়ার জন্য যে অপপ্রচারগুলো করলো, তো তখন তো তার নামে হচ্ছে প্রচুর হলো মিথ্যা অপপ্রচার। সো আমিও কিন্তু ওই জিনিসটা বিশ্বাস করছি। সো আমাকেও মনে হতো যে এই লোকটা তো ভালো না। তো আমার মাথার মধ্যে আমি ইত্তেফাকে কাজ করি। তো আমাদের এক ফটোগ্রাফার আসে নাই, তো আমাকে অ্যাসাইনমেন্টে পাঠালো গাজীপুরে। তো আমি তো গাজীপুরে যাই, তো আমি ওনার ছবি তুলতেছি। তখন এখন কিন্তু অনেক মানুষ বলে যে এই তারেক রহমান অনেক পরিবর্তন হয়েছে। আরে কিসের পরিবর্তন? তারেক রহমান তো আগেও যা ছিল এখনও তাই। ওনার তো আমি কোনো পরিবর্তন দেখি নাই। তখনও দেশপ্রেমিক ছিল, তখনও দেশের জন্য কাজ করছে, এখনও করতেছে। কিন্তু তখন পোর্ট্রেট করা হয়েছে খুব নেগেটিভলি, কারণ এটা একটা পরিকল্পিত ভাবেই। কারণ ওনারা টার্গেট করে তারা জানতো, যারা এই দেশটাকে চুষে খাইছে তারা জানতো যে এই লোকটা, এই নেতা থাকলে এই কাজটা করতে পারবে না, সেজন্য তাকে সরাই দেওয়ার জন্য এই কাজটা যা করণীয় ওই সময় করছে। তো আমি তখন ওখানে গিয়ে আবার ওনার ছবি তুলতে যাই, ওনার বক্তৃতা শুনে আমার কাছে মনে হয়েছে যে না, এই মানুষটা তো এরকম না। আমার মনে আছে উনি বক্তৃতায় বলতেছিল যে তেলের দাম কেন এত বেশি? আমরা যদি আমরা পাশের দেশ থেকে সর্ষা কিনে নিয়ে আসি, সেজন্যই তো তেলের দাম বেশি। কিন্তু সর্ষা যদি আমরা এই দেশে উৎপাদন করি তাহলে তো খরচ অনেক কম হবে। তারপরে সে বলতেছিল যে রাস্তার পাশে যে জমিগুলো আছে, যারা ওই জমিতে ওই জায়গাগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি,
আমরা যদি পরিকল্পিতভাবে পুকুরে মাছ চাষ করি। আপনি এটা কত সালের কথা বলছেন? এটা হচ্ছে 2003-4 সালের দিকে। So, আপনি দেখেন এখন যদি আপনি নির্বাচনী ইশতেহার দেখেন কিংবা তার যে বক্তব্যগুলো, মানে এটা তো একই রকম। সে ওই সময় বলছে যে রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, দেশের মানুষের ভাগ্য কোনো মতভেদ থাকতে পারে না। এখনো তো সেটা বলতেছে যে ঐক্যবদ্ধের কথাগুলো, ঐক্যবদ্ধ কথা। তখন আমি ওনার ওই বক্তৃতাগুলো শুনে আমার কাছে মনে হচ্ছে না, এ লোক তো দেশপ্রেমিক, দলপ্রেমিক। তো আমার তো চিন্তার জায়গাটা তো চেঞ্জ হয়ে গেছে। তখন আমি তখন আমি ওনার সম্পর্কে, মানে ওইখান থেকে চলে আসার পর ওনার সম্পর্কে আমি জানার চেষ্টা করছি, ওনার সম্পর্কে জানার চেষ্টা করছি। তখন যতই ওনার বক্তৃতা সবকিছু শুনি, এটা 3 সালের দিকের কথা, ততই আমি মুগ্ধ হতে থাকি। তারপরে যাই হোক আস্তে আস্তে 2005 সালে যখন ইউনিয়ন প্রতিনিধি সভা করলো, আমার সুযোগ হয়েছিল যে ওই ইউনিয়ন প্রতিনিধি শিবির ওই ইউনিয়ন প্রতিনিধি সভাটা কাভার করা। সো ওইখানে যায় তো আরও আমি অবাক, তার যে টাইম সম্পর্কে যে তার ধারণা, মানে তার যে সেন্স, তারপরে তার যে কর্মস্পৃহা, তার যে প্রাণশক্তি। সে যেমন কেমন যে সবাই আসছে 9টায়, উনি আসছে 8টায়। সে প্রত্যেকটা নেতাকর্মীর সাথে সে হাত মিলাইছে এবং সকাল 9টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা 5:30 6টা পর্যন্ত সে কিন্তু চোখে, আমি কিন্তু অনেক নেতাকর্মীদেরকে দেখছি যে ঘুমানো, ঝিমানো, উঠে এই যে চা খাওয়া, এই বাইরে যাওয়া, পানি খাওয়া, সে কিন্তু কন্টিনিউয়াসলি করছে। এইটা আমাকে কিন্তু অবাক করছে। এবং সেই প্রতিনিধি সভায় সে যেই কথাগুলো বলছে, আমি তখনই বলতাম যে এই কথাগুলো যদি আমাদের দেশের মানুষ মানে, শুনে বুঝে, তাহলে দেশটা কিন্তু পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্য, তার কথাগুলা আমরা মানুষের সামনে আনতে পারি নাই। যারা অপপ্রচার করছিল, যারা এই দেশের শত্রু, তারাই কিন্তু ওই সময় বিজয় হয়েছিল। তখন আমি একজন মুসলমান হিসাবে আমার কাছে মনে হয়েছিল যে এর প্রতিবাদ করা দরকার বা এই কথাগুলা মানুষের সামনে আনা দরকার। তখন আমি ওই কথাগুলো এবং ওই ছবিগুলো দিয়ে আমি একটা ছোট্ট পাবলিকেশন করি, ছোট্ট একটা পাবলিকেশন করি। পরে এই পাবলিকেশনটা আমার এক শিক্ষক ছিল, সে দেখে বলছে এটা তো একটা দামি জিনিস এবং এটা তো একটা গ্রন্থ, এটা তো ম্যাগাজিন না, তো এটাকে একটা ভালো করেই করতে হবে। পরে যাই হোক, পরে আমি ওইটার একটা পুরো পাণ্ডুলিপি করে আমি কোকো ভাইয়ের কাছে, তখন আমি ডিওএইচএসে থাকি, আমি একদিন কোকো ভাইকে বললাম যে ভাই আমি এই জিনিসটা বানিয়েছি, এটা তো পাবলিশ করতে চাই। তো কোকো ভাই দেখে তো পছন্দ করে বললো আচ্ছা ঠিক আছে, আমি পিনু ভাইয়ের কাছ থেকে শুনি। তারেক রহমানের নাম আমি সেদিন প্রথম জানলাম যে ওনার নাম হচ্ছে পিনু। তো পরে আমি পাণ্ডুলিপিটা দিলাম। আমি পরে জানছি যে ডাইনিং টেবিলে ম্যাডাম ছিল, কোকো ভাই স্যার ছিল, কোকো ভাই ছিল, আরও সবাই ছিল। সো ওইখানে এটা কথা বলছে, তখন বলছে হ্যাঁ আমি তো কোকো ভাই, তারেক রহমান স্যার আমাকে চিনে, আবার উনি আবার আমার ওয়েবসাইট উদ্বোধন করতে পাবনায় গিয়েছিল এবং আমার দুলাভাই কোকো ভাই তারেক রহমান স্যারের সিকিউরিটি চিফ ছিল। তো সেভাবে আমাকে চিনতো। তখন যাই হোক ওখানে কথা হয়েছে, কথা হওয়ার পরে আমাকে বলছে তোমার একটা কত টাকা লাগবে, তো আমি বলছি যে এই নির্দিষ্ট একটা টাকার কথা বলছিলাম। তখন কোকো ভাই আমাকে ওই টাকাটা দেয়। আমি আবার কোকো ভাইয়ের জন্য মন খুলে দোয়া করতে চাই। আসলে কোকো ভাইয়ের অবদানের কারণেই আজকে আমার এই জায়গায় আসা, রাষ্ট্রটাকে দেখা, রাষ্ট্রের প্রধানের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা, দেশের জন্য কাজ করা, এটা এই সম্পর্কটাই কোকো ভাইয়ের সাথে। অসাধারণ। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তুলেছেন। আপনি এখন যখন সেই দিনগুলোর কথা ভাবেন, তখন কি কোনো বিশেষ স্মৃতি আপনাকে আবেগী করে তোলে? হ্যাঁ, আমার একটা স্মৃতি আমার মনে হয় যে ম্যাডাম সম্পর্কে জানার, এটা সম্ভবত 2010 সালে ওই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই নাটোরের বড়াইগ্রাম না কি যেন, ওইখানে একটা চেয়ারম্যান বাবু, কি নাম বাবু, উনাকে মার্ডার করে এই আওয়ামী লীগের লোকজন। তো ম্যাডাম ওই বাড়িতে দেখতে যায়, মানে ওনার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য যায়। তো যাওয়ার পরে এরকম একটা জায়গায়, তো আমি এই জায়গায়, ম্যাডাম এই জায়গায়, এখানে দুলুভাই, নাটোরের দুলুভাই এই জায়গায়। তো দুলুভাই ম্যাডামকে বলতেছে যে ম্যাডাম দেখেন, মানে ওই যে মার্ডার করছে সে জেলে যায় 2 দিন বা কয়েকদিন পরেই জামিনে বাইর হয়ে আসে। ও যে যাকে বাবু ভাই যাকে মার্ডার করছে তার বাড়ির সামনে এসে হামড়ি তামড়ি নেওয়া এরকম। তো এটাই দুলু ভাই বলতেছে যে দেখেন ওরা খুন করে আসে আবার বাড়ির সামনে এসে ঘুরে। তো তখন আমার একদম মনে আছে, আমি একদম এই জায়গায়, তো ম্যাডাম না মানে বেশ মানে
সে খুবই হতাশ হয়েছে যে এরকম মানুষ মানে এরকম করতে পারে। মানে তখন আমার ওইটা দেখে আমার কাছে মনে হয়েছে যে তার যে মায়া মানে মানুষের প্রতি এবং অন্যায়ের বিরুদ্ধে, যে তার তো আসলে কোনো উপায় ছিল না, রাষ্ট্র ক্ষমতায় তো আওয়ামী লীগ, তার অত্যাচার, তার এই নিপীড়নের বিরুদ্ধে তার যে উম্মা প্রকাশ করাটা, এটা আমার খুবই আমার মনে হয় যে এটাই আমাদের, সেটা আপনার মনে এখনো দাগ কেটে আছে। এটাই আমাদের নেত্রী। তো এরকম আরো তার দেশপ্রেম, তার যে ব্যক্তিত্ব, মানে সবকিছু, তার নেতাকর্মীদের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে জনপ্রিয়তা, হ্যাঁ, যখন দেখছি লক্ষ লক্ষ মানুষ তার কাছে ছুটে আসছে, এটা মানে এটা আমার একটা বড় একটা ভাগ্যের ব্যাপার যে আমি আমার এই জীবনে দেখতে পারছি। ফারুক ভাই, আপনি প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার, সারা জীবন তো আপনি এই শপথে বহাল থাকবেন না, এক সময় আপনি অবসরে যাবেন, আপনার এই পদে ভবিষ্যতে নতুন কেউ আসবে। তো ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ যে ফটোগ্রাফার, প্রধানমন্ত্রীর যিনি ভবিষ্যৎ ফটোগ্রাফার, তার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, কোনো পরামর্শ দিতে চান? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলবো যে ভালো ছবি তোলার পাশাপাশি সৎ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক, এই জিনিসটাও তার মধ্যে আসলাম, ছবি তুললাম, চলে গেলাম, এরকম করতে হবে না। তার ছবি তোলার মধ্যেও তার দেশপ্রেমের একটা জায়গা, দেশের প্রতি তার যে কর্তব্য বা কমিটমেন্ট, এই জায়গাগুলোও বিল্ড আপ করা। আমরা তো আসলে অনেকে তো পয়সার জন্য ছবি তুলতে গেলে এই পদে আসা বা এই জায়গায় আসা যাবে না, সেটাই, পয়সাকে চেনা যাবে না, সেটাই। কিন্তু এটাও জানি পয়সাটা মানুষের জীবনে দরকার। আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই ভবিষ্যৎ পরিকল্পনা কোন মানে আপনি আপনার 10 বছর পরে, 5 বছর পরে ভবিষ্যতে আপনি কি কোথায় দেখতে চান, কি করতে চান ভবিষ্যতের ভাবনা? আপনি কোনোদিন এমপি ইলেকশন করতে চান কিনা, আপনি আবার রাজনীতিতে সরব না? আমি এরকম আমার ইচ্ছা যে আমি কিছু নেতা উদ্যোগ মানে নেতা তৈরি করার জন্য আমি সহযোগিতা, আমার নেতা হওয়ার এরকম আমার ইচ্ছা নাই। বাট আমি যদিও একজন নেতা ছোটোখাটো, আমি পাবনা জেলা জাসাসের আহ্বায়ক, পলিটিক্স করি, কিন্তু আমার এমপি মন্ত্রী বা কোনো এখন কেউ মানে আমার ওই জায়গায় নাই বলে আমি ওই জায়গাটা ধরি, কিন্তু কেউ যদি থাকে আমি ওই জায়গাটা ছেড়ে দিতে আমি খুবই হচ্ছে, আমি নেপথ্যে মানে পাশে থেকেই দায়িত্ব নিয়ে কাজ করতে, আমার থেকে দায়িত্ব ছাড়া দায়িত্ব নিয়ে কাজ করতে আমার বেশি পছন্দ। অনেক অনেক ধন্যবাদ পরাগ ভাই, আপনি আমাদের স্টুডিওতে এসে সময় দিলেন, আপনার সাথে প্রাণ খোলা আড্ডা হলো, অনেক না বলা কথা, না জানা কথা জানা হলো। অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ যে আমাকে এই সুযোগ দেওয়া। এটা কিন্তু আমার ফার্স্ট এরকম কোনো মানে কোনো প্রোগ্রামে এরকম কথা বলা। আপনার প্রতি শুধু একটাই অনুরোধ, সেটা হলো যে সমালোচনায় আপনি বিচলিত হয়ে যান না। সমালোচকদের কাজই সমালোচনা করা, তারা সমালোচনা করতে থাকুক, আপনি আপনার কাজ করতে থাকেন, আপনি কালের সাক্ষী হয়ে যান। আপনার জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, আমিও হচ্ছে এটা নিয়ে ভাবি না, কারণ জানি এই দেশে সমালোচনা করাটা খুব সহজ। অনেক ধন্যবাদ করার থেকে। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের পডকাস্টে। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।